2026-এর নির্বাচন মিটে যাওয়ার পর যদি আমরা ধরে নিই যে বিজেপি সরকার গড়তে চলেছে, তাহলে একটা বিরাট প্রশ্ন কিন্তু থেকেই যায়, বাংলার রাশ কার হাতে উঠবে? মানে কে হবেন কাণ্ডারি? রাজনৈতিক মহলে কান পাতলে এখনই একটাই আলোচনা। চলুন এই জল্পনার একদম গভীরে ঢুকে দেখা যাক ঠিক কী সমীকরণ তৈরি হচ্ছে। আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের স্বাগত। একটা কথা শুরুতেই পরিষ্কার করে নেওয়া ভালো, আমরা কিন্তু আজ কোনো দলের পক্ষ নিচ্ছি না, বরং রাজনৈতিক বিশ্লেষক আর বিভিন্ন সূত্রের মতে আগামী 2026 সালের সম্ভাব্য মন্ত্রিসভার একটা যে আনঅফিসিয়াল ব্লুপ্রিন্ট ঘুরে বেড়াচ্ছে, আমরা শুধু সেটাকেই ডিকোড করার চেষ্টা করব। 1 নম্বর সেকশন, মুখ্যমন্ত্রীর দৌড়। চলুন একদম সোজাসুজি রাজ্যের সবচেয়ে বড় প্রশ্নটায় ঢুকে পড়া যাক। বলাই বাহুল্য, এই দৌড়ে যে নামটা সবার আগে একদম ফ্রন্ট রানার হিসাবে উঠে আসছে সেটা হলো শুভেন্দু অধিকারী। সূত্রগুলোর মতে বিজেপির এই সম্ভাব্য জয়ের সবচেয়ে বড় মুখ তিনি। তবে রাজনীতিতে তো শেষ কথা বলে কিছু হয় না, তাই অন্যান্য হেভিওয়েটদেরও একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল কিংবা স্বপন দাশগুপ্তের মতো নেতারাও কিন্তু এই শীর্ষ পদের বেশ জোরালো দাবিদার। 2 নম্বর, শীর্ষ নেতৃত্বের টিম। মুখ্যমন্ত্রীর চেয়ারটা তো গেল, কিন্তু একটা আস্ত রাজ্য চালাতে গেলে তো একটা শক্তপোক্ত টপ লিডারশিপ লাগে, তাই না? বিশ্লেষকদের মধ্যে সম্ভাব্য শীর্ষ নেতৃত্বের ছবিটা অনেকটা এই রকম হতে পারে। যেমনটা বলছিলাম, মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর পাল্লাই সবচেয়ে ভারী, কিন্তু রাজনৈতিক ব্যালেন্স বা ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে একটা ডেপুটি চিফ মিনিস্টারের পদও কিন্তু তৈরি হতে পারে। আর সেই জায়গায় দিলীপ ঘোষ অথবা সুকান্ত মজুমদারের নাম বেশ জোরের সঙ্গেই ভাসছে। 3 নম্বর সেকশন, কোর ক্যাবিনেট পোর্টফোলিও, মানে যাকে আমরা একটা রাজ্যের ইকোনমিক ইঞ্জিন বলতে পারি। এই মূল ক্যাবিনেটের চেহারাটা ঠিক কেমন হতে পারে? সূত্র বলছে, যদি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হন, তবে স্বরাষ্ট্র ও প্রশাসনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তরটা তিনি নিজের হাতেই রাখবেন। আর রাজ্যের অর্থনীতির চাকা ঘোরানোর দায়িত্ব, মানে অর্থমন্ত্রক, যেতে পারে স্বপন দাশগুপ্তের হাতে। অন্যদিকে শিল্প ও বাণিজ্যের মতো ভাইটাল পোর্টফোলিও পেতে পারেন অগ্নিমিত্রা পল। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টটা খেয়াল করুন, অর্থমন্ত্রী হিসেবে স্বপন দাশগুপ্ত। কেন বলুন তো? কারণ রাজনীতিতে শুধু জনপ্রিয় হলেই তো হয় না, একটা রাজ্যের অর্থ দপ্তর সামলাতে গেলে অর্থনীতি আর পলিসি মেকিংয়ের যে গভীর জ্ঞানটা লাগে, স্বপনবাবুর সেই স্ট্রং ব্যাকগ্রাউন্ডটাই তাকে এই পদের জন্য একেবারে পারফেক্ট ক্যান্ডিডেট করে তুলছে বলে মনে করা হচ্ছে। আর অগ্নিমিত্রা পলের ক্ষেত্রেও লজিকটা খুব পরিষ্কার। দলের ভেতরে তিনি একজন অত্যন্ত পরিচিত আরবান ফেস, মানে শহরের মানুষের কাছে তার একটা আলাদা গ্রহণযোগ্যতা আছে। তাই রাজ্যের শিল্পায়নের বার্তা কর্পোরেট বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে পৌঁছে দেওয়ার জন্য তাকেই আদর্শ মুখ হিসাবে ভাবা হচ্ছে। 4 নম্বর সেকশন, সোশ্যাল এবং গ্রাসরুট মিনিস্ট্রি, মানে যে দপ্তরগুলো একেবারে সরাসরি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সাথে যুক্ত। এই দিকটায় নজর দিলে বেশ কয়েকটা ইন্টারেস্টিং নাম উঠে আসে, যেমন শিক্ষায় শ্রমিক ভট্টাচার্য, স্বাস্থ্যে ডক্টর অনির্বাণ গাঙ্গুলি। আবার ধরুন একেবারে রুট লেভেলে কাজ করার জন্য গ্রামোন্নয়ন বা পঞ্চায়েতের দায়িত্ব পেতে পারেন লকেট চট্টোপাধ্যায়, পরিবহন ও পরিকাঠামোতে রাহুল সিনহা, আর নারী ও শিশু কল্যাণে অগ্নিমিত্রা পল বা অন্য কোনো পরিচিত মহিলা মুখের কথা শোনা যাচ্ছে। আর এই তালিকাটা থেকে একটা জিনিস খুব স্পষ্টভাবে বোঝা যায়। ধরুন ডক্টর অনির্বাণ গাঙ্গুলির কথাই যদি ধরি, স্বাস্থ্য ব্যবস্থার মতো একটা অত্যন্ত সংবেদনশীল আর জটিল জায়গায় দলের একজন পরিচিত ইন্টেলেকচুয়াল বা বুদ্ধিজীবী মুখকে বসানোর এই যে ভাবনাটা, এটা কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ। অন্যদিকে শিক্ষার মতো জায়গায় শ্রমিক ভট্টাচার্যকে প্রজেক্ট করার কারণ হলো তার অত্যন্ত শক্তপোক্ত একটা সাংগঠনিক আর আদর্শগত ভিত্তি রয়েছে। আর আমরা সবাই জানি শিক্ষা ব্যবস্থার সাথে সরাসরি একটা রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মের নীতি ও আদর্শ জড়িয়ে থাকে, তাই না? সুতরাং লজিকটা একেবারে পরিষ্কার। 5 নম্বর সেকশন, রাইজিং পলিটিক্যাল ফেজ বা উদীয়মান রাজনৈতিক মুখ। দেখুন, যে কোনো সরকারেই তো একটা ব্যালেন্স দরকার হয়। তাই প্রবীণদের পাশাপাশি লকেট চট্টোপাধ্যায়, সুকান্ত মজুমদার বা রাহুল সিনহার মতো পরিচিত নেতারাও এই সম্ভাব্য মন্ত্রিসভায় বেশ ভালো জায়গা করে নিতে পারেন। নিজেদের কাজের স্বীকৃতি হিসাবে তাদের অন্তর্ভুক্তি এক প্রকার নিশ্চিত বলেই জল্পনা চলছে। 6 নম্বর, দ্য ক্রুশিয়াল রিয়ালিটি চেক। এতক্ষণ তো আমরা অনেক সম্ভাবনা নিয়ে কথা বললাম, এবার একটু বাস্তবের মাটিতে পা রাখা যাক। আমাদের কিন্তু একটা শব্দ খুব ভালোভাবে মাথায় গেঁথে নিতে হবে, আনঅফিসিয়াল বা বেসরকারি। এই যে পুরো সমীকরণ নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম, এটা পুরোপুরি বিভিন্ন রাজনৈতিক সূত্র আর বিশ্লেষকদের একটা প্রেডিকশন। দলের হাইকমান্ড বা শীর্ষ নেতৃত্ব কিন্তু এখনও এর কোনো সত্যতা স্বীকার করেনি বা সিলমোহর দেয়নি। এটা স্রেফ একটা সম্ভাবনা। তাহলে পুরো ব্যাপারটা সামারি করলে কি দাঁড়ায়? সূত্র বলছে বিজেপি জয়লাভ করেছে এবং সরকার গড়ছে। মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর পাল্লাই ভারী, কিন্তু মন্ত্রীদের কোনো অফিসিয়াল লিস্ট এখনও বেরোয়নি। আর দিনের শেষে এই গোটা ক্যাবিনেটের আসল রূপরেখাটা কি হবে, সেই চূড়ান্ত চাবিকাঠি কিন্তু রয়েছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের হাতেই। সবশেষে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই, এই যে সম্ভাব্য ব্লুপ্রিন্ট নিয়ে এত জল্পনা, এটাই কি হতে চলেছে বাংলার আগামী দিনের বাস্তব ছবি, নাকি কেন্দ্রীয় নেতৃত্ব একেবারে অপ্রত্যাশিত কোনো ম্যাজিক করে সবাইকে চমকে দেবে? চূড়ান্ত উত্তরের জন্য আমাদের কিন্তু অফিসিয়াল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতেই হবে। তবে সমীকরণগুলো যে দারুণ জমে উঠেছে তা বলাই বাহুল্য। আজকের বিশ্লেষণের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।